তোমার বাইকটা বিক্রি করে দিলে আবেশ ভাই? ফুলের প্রশ্নে আবেশ মুখে থাকা ভাবটুকু বিলে বলল। হুম। বাইকের রেজিস্ট্রেশন নম্বর থেকে আমাদের খুঁজে পাওয়া যেত, তাই বিক্রি করে দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে নে, বাস ছেড়ে দেবে। টেবিলের ওপরে থাকা ভাতের প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ফুল। তারপর জিজ্ঞাসু কণ্ঠে শোধালো। আমরা কোথায় যাচ্ছি? ফুলের মলিন মুখটা দেখে আবেশ দীর্ঘশ্বাস ফেলল। ঠান্ডার জ্বর একেবারে কাবু করে ফেলেছে মেয়েটাকে। সঙ্গে কাঁধের ব্যথা তো আছেই। চোখ মুখ কেমন যেন ফোলা ফোলা দেখাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে যাচ্ছি। তোর তো ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। আমরা এখন থেকে সেখানেই থাকবো। যখন ইচ্ছে হবে তখন সমুদ্র দেখতে পারবি। ভালো হবে না ব্যাপারটা? থমকে গেল ফুল। আমরা কক্সবাজার যাচ্ছি? মাথা নাড়ে আবেশ। হুম। আমাদের গন্তব্য সেই অবধি। এখন আছি কুমিল্লাতে। এরপর চট্টগ্রামের রাস্তা ধরে গন্তব্যে পৌঁছাবো। অনিশ্চয়তার মাঝেও ফুলের চোখে মুখে খুশির ঝিলিক দেখেছিল। খাবারটা খেয়ে নে। আবেশের কথায় ফুল খাওয়ায় মনোযোগ দিল। তারা বসে আছে একটা খোলা রেস্তোরাঁয়। এর আগে কখনো এরকম জায়গায় বসে খাওয়া হয়নি। তবে ব্যাপারটা ফুলের খারাপ লাগছে না। উদ্যানের বিশাল বাড়িতে থাকলেও খাবার তো তাকে ফ্লোরে বসেই খেতে হয়েছিল। ভাবতেই গলা শুকিয়ে এলো। এক হাতে পানির গ্লাসটা হাতে নিয়ে সবটুকু পানি খেয়ে নিল ফুল। খাওয়া দাওয়া শেষে আবেশ নিজের হাতে থাকা শপিং ব্যাগ থেকে মেডিসিন বের করে ফুলের হাতে দিল। ফুল এক পলক সেগুলোর দিকে তাকিয়ে আবেশের দিকে তাকালো। এগুলো ঠান্ডার জ্বর আর ব্যথানাশক ঔষধ। খেয়ে নে, নইলে শরীরের কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে। মাথা নেড়ে ওষুধগুলো হাতে নিল ফুল। পানি দিয়ে ওষুধগুলো গিলে ওনার কোনায় মুখ মুছে নিল। আবেশ কয়েক সেকেন্ড ফুলের দিকে তাকিয়ে থেকে আনমনেই ফুলের হাত ধরল। চল যাওয়া যাক। আটকে উঠল ফুল। ঠোঁট চেপে হাতের দিকে তাকালো। তারপর খুবই সাবধানী ভঙ্গিতে আবেশের থেকে হাত ছাড়িয়ে মাথার ওড়না ঠিক করতে লাগলো। বিষয়টা খেয়াল করলো না আবেশ। বিকেলের দিকে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। সূর্যের তেজ এখন নেই বললেই চলে। জানালার পাশের সিটে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে ফুল। আবেশ বসে আছে পাশেই। শুরু থেকে এখন পর্যন্ত একটাও অপ্রয়োজনীয় কথা বলেনি ফুল। বিষয়টা আবেশের অপরিচিত লাগছে। ফুল চঞ্চলা প্রকৃতির মেয়ে, কথা না বলে কিভাবে আছে। এতদিন পর দেখা হলো তবুও কিছু বলছে না কেন। ভাবনাগুলো সাইডে রেখে নিজেকে সান্ত্বনা দিল আবেশ। অবান্তর চিন্তা করছি কেন? তোর শরীর খারাপ, তার উপর জার্নি করতে হচ্ছে। নিশ্চয়ই ক্লান্ত, সেজন্যই কথা কম বলছে। সিটের সাথে গাল ঠেকিয়ে বসে আছে ফুল। চোখ মেলে রাখতে কষ্ট হচ্ছে, তবে ঘুম নেই চোখে। উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে আছে জানালার বাইরে। অবচেতন মস্তিষ্কে বারবার ফুটে উঠছে রাতের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো। উদ্যানের কতটা কাছে ছিল সে, উদ্যানের সেই হৃদস্পন্দন যা সে এখনো শুনতে পায়। কেন সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটির কথাই দৃশ্যপটে ভেসে উঠছে। আমি নিজের অবস্থাকে ঘৃণা করি উন্মাদ। শুনেছি ঘৃণা আর ভালোবাসা একই মুদ্রার এপিঠ ওপিঠ। সম্পূর্ণ বিপরীত ধর্মী হওয়ার পরেও সবচেয়ে কাছাকাছি। তাই বরাবরই আপনাকে ঘৃণা করতেও ভয় হতো আমার। তবুও আপনি নিজেই আমার মনে ঘৃণা সৃষ্টি করেই থেমেছেন। সেদিন হসপিটালের বেডে শুয়ে আমি বলেছিলাম আমি আপনাকে ঘৃণা করি, অথচ আমি আপনাকে ঘৃণা করতেও রাজি ছিলাম না। কারণ মানুষ দুজন ব্যক্তিকে চাইলেও ভুলতে পারে না। এক, যাকে সে ভালোবাসে, আর দুই, যাকে সে ঘৃণা করে। আমি তো আপনাকে ঘৃণা করি, তাই না? ঘৃণা করাটাই কি স্বাভাবিক নয়? একটা মেয়ের উপর দিনের পর দিন নির্যাতন করে গেলেন, কারণটুকুও বললেন না। সে মেয়েটা আপনাকে ঘৃণা ছাড়া আর কি বা করবে? কথাগুলো ভেবে বুকের ভেতর হু হু করে উঠল ফুলের। হৃৎপিণ্ডটা সংকুচিত হয়ে এলো। চোখের সামনেটা ঝাপসা হয়েছে বহু আগেই। কান্নারা যেন গলা চেপে ধরেছে। তবুও কাঁদবে না ফুল। কেন কাঁদবে? সেই স্বামী নামক আসামির জন্য, যে কিনা শুধুমাত্র অত্যাচার করার নিয়তে তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে নিজের দখলে নিয়েছিল। আচ্ছা, ফুলের কান্নাই বা পাচ্ছে কেন? আবেশ পর্যন্ত তাকে কাঁদতে নিষেধ করেছে। বস্তুত ফুলের কান্না পাচ্ছে কারণ সে নিজের মনের সাথেও মিথ্যাচার করার চেষ্টা করছে। সে এতক্ষণ যাবৎ যা যা বলেছে বা তা আংশিক সত্য, পুরাটা না। একজন মানুষের পক্ষে কখনোই নিজের মনের সাথে মিথ্যাচার করা সম্ভব নয়। ফুল এবার ঠোঁট চেপে মনে মনেই আওড়ালো। স্বীকার না করলে দম বন্ধ হয়ে যাবে। প্রকৃতার্থে আপনার
অত্যাচার আমাকে এমন ভাবে ভেঙে চুরমার করে দিয়েছে যে আমি কাঙাল হয়ে গেছি। আমার বোধ বুদ্ধি লোপ পেয়েছে। আমি এতটাই ভালোবাসা তৃষ্ণায় ভুগছি যে আপনার মতো হৃদয়হীন পাথর মানবের বুকে হৃৎপিণ্ডের খোঁজে নেমে গিয়েছিলাম আমি। আমি বেহায়া হয়ে গেছি। সে কি সর্বনাশ করলেন? আমাকে সর্বনাশী হিসেবে আখ্যায়িত করে নিজেই আমার সর্বনাশ করে দিলেন। আপনার হৃৎপিণ্ডহীন প্রশস্ত বুকে কিসের দুঃখখানি শুনেছিলাম আমি? সেটা কি মরীচিকা ছিল না? আমি কেন নিজের মনকে বোঝাতে পারছি না? কিসের অভিলাষে অবাধ্য মনটা সেই মরীচিকার খোঁজে নেমে পড়তে চাইছে? কেন মস্তিষ্কের স্নায়ু কোষে খুন হওয়ার উন্মাদনা চেপেছে? কিসের লোভে আমার হৃৎপিণ্ড আপনার ঘ্রাণবিহীন অক্সিজেন গ্রহণ করতে অস্বীকার করার দ্বার প্রান্তে? আপনি আমার সেই হালাল পুরুষ যাকে মন কখনোই মেনে নেবে না বলে পণ করেছিল। তবে আজ সেই মন কিসের চাহিদায় বিশ্বাসঘাতকতা করতে চাইছে? অজান্তেই ফুপিয়ে কেঁদে উঠল ফুল। তার কান্নার শব্দে আবেশ হকচকিয়ে গেল। হাত রাখলো কাঁধের ওপর। ত্রস্ত হাতে চোখ মুখ মুছে নিল ফুল। কি হয়েছে ফুল? শরীর বেশি খারাপ লাগছে? নাবোধক মাথা নাড়ল ফুল। আবেশ ফুলকে নিচের দিকে ঘুরিয়ে নরম গলায় বলল, বুঝতে পারছি, খুব মনে পড়ছে তাই না? আবেশের কথায় অপ্রস্তুত হয়ে পড়ল ফুল। মাথা চাকিয়ে না বলতে লাগলো পাগলের মতো। ঠোঁট ভেদ করে আপনা আপনি বেরিয়ে এলো, আমার মনে পড়ছে না, একদমই মনে পড়ছে না। দরকার হলে আমি আমার মনের সাথে যুদ্ধ ঘোষণা করবো, তবুও এই অনর্থ মেনে নেব না আমি। হালকা হাসলো আবেশ। তার হাসি দেখে শুষ্ক ঢোক গিলল ফুল। তবে কি আবেশ তার অন্তর্মুখী যুদ্ধ সংকেত টের পাচ্ছে? সে কি বুঝতে পারছে ফুলের ভেতরে ধীরে ধীরে প্রলয় ঘনিয়ে আসছে? মায়ের কথা মনে পড়ছে তাই না? আজকের দিনে মায়ের কথা একটু বেশি মনে পড়বে, সেটাই স্বাভাবিক। আবেশের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল ফুল। যাক, আবেশ বিষয়টা বুঝতে পারেনি। মা তো ভালোই আছে, খুব একটা মনে পড়ছে না। সোজা হয়ে বসলো ফুল। তখনই আবেশ জানালার কাচ খুলে দিল। বাতাসের ঝাপটা এসে ফুলের শরীরে কাঁপন ধরালো। আবেশ বাইরের দিকে ইশারা করে বলল, ওই যে উঁচু নিচু পাহাড়গুলো দেখছিস, ওইগুলো হলো সীতাকুণ্ডের সৌন্দর্য। এখান থেকে চট্টগ্রামের ঢালু এলাকা শুরু। সীতাকুণ্ড নামটা শুনে ফুল আগ্রহ পেল। জানালা দিয়ে খানিকটা উঁকি দিয়ে মন মাতানো দৃশ্য উপভোগ করতে লাগলো। তাকে স্বাভাবিক হতে দেখে ম্লান হাসলো আবেশ। নিজ মনেই বলল, আমি তোকে বুঝতে চাইছি না ফুল, একদম চাইছি না। যে অনর্থ তুই নিজে মেনে নিতে পারছিস না, সেই অনর্থ আমি কি করে মেনে নেব বল? বলতো তুই জানিস ফুল, যারা নিয়মিত অ্যালকোহল সেবন করে তারা কিন্তু প্রাণঘাতী জেনেও করে। কেন করে জানিস? কারণ প্রাণঘাতী জিনিসগুলোর প্রতি মানুষ খুব সহজে আসক্ত হয়ে যায়। কিছু মানুষ নিজেকে ধ্বংস করে প্রবল সুখ অনুভব করে, যেটা খুবই সমসাময়িক। আমি চাই না তুই এমন কিছুর প্রতি আসক্ত হয়ে যাস যা পরবর্তীতে তোর জন্য ক্ষতিকারক, জীবননাশক হিসেবে গণ্য হবে। তুই সেটাই গ্রহণ করবি যেটা তোর জন্য মঙ্গলজনক হবে, হোক তা হালাল বা হারাম। সীতাকুণ্ডের অপার্থিব সৌন্দর্য যেন ফুলের মনের কোণে আলো জ্বালাতে পারল না। সবকিছুই ফিকে রংহীন লাগছে। কয়েক মুহূর্তের ব্যবধানে ফুল উৎসাহ হারিয়ে সিটে গা এলিয়ে দিল। ঠোঁটজোড়া কাঁপছে অনবরত, কান্না পাচ্ছে ভীষণ। হে আল্লাহ, আমায় মেরে ফেলো, তাও এমন দুর্বলতা দিও না। আমি মৃত্যু মেনে নিতে পারবো, এই দুর্বলতা মেনে নিতে পারবো না। আর তার জন্য আমার মন ব্যাকুল হওয়ার পূর্বে আমার হৃদস্পন্দন থামিয়ে দাও আল্লাহ। ধরনীর বুকে ঘটা করেই রাত নেমেছে। সোহমের অ্যাপার্টমেন্টে শুধু মেলো আর লুহান আছে। সোহম আর রিতম নিজেদের কাজে গেছে। মেলো কপাল চেপে ধরে ড্রয়িং রুমে বসে আছে। মাইগ্রেনের ব্যথায় মাথা টনটন করছে। দুনিয়াদারি সব উল্টে পাল্টে যাচ্ছে। অসহ্য ব্যথায় শরীর কাঁপছে। ভে তুলে নিল মেঘ। কাট। বাঁ হাতে মাথা চেপে ধরে ডান হাতে টেবিলের ওপর থেকে ভে তুলে নিল মেলো। চোখ মুখ কুচকে সেটা ফুঁকতে লাগলো। মুহূর্তেই সেটা থেকে ধোঁয়া বের হয়ে চারপাশ ঘিরে ফেলল। মেলো, এসব কি করছিস? মাথা ব্যথা করছে, ওষুধ খাবি? তা না করে ওষুধ খাচ্ছিস। লোহানের কথায় বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো মেলো। বিরক্ত করবি না লুহান, ভালো লাগছে না, মাথা ছিঁড়ে যাচ্ছে, যা এখান থেকে। লোহান কথা না বাড়িয়ে ধীর পায়ে মেলোর সামনে এসে দাঁড়ালো। একটা কফির মগ এগিয়ে দিল মেলোর দিকে। ওটা খা, ভালো লাগবে। মেডিসিন খেয়েছিস? চোখ মেলে লোহানের হাতের দিকে তাকালো মেলো।
আমি তো কফি চাইনি লুহান, তোর কাজ নেই সেগুলো কর না গিয়ে, কেন বিরক্ত করছিস? তে বললেও কি এরকম বিহেভ করতি? হঠাৎ উদ্যানের কথা শুনে মেলো কফির মগটা নিয়ে ঠাস করে টেবিলের ওপর রাখলো। দেহ আমাদের মাস্টার, আমি কেন বাকি সবাই ওর অর্ডার মানতে বাধ্য? শুধু মাস্টার বলে? এক হাতে নিজের এলোমেলো চুলগুলো সামলে চিল্লিয়ে উঠল মেলো। হোয়াট ডু ইউ মিন লুহান? ও ডিডন্ট মিন এনিথিং। আমি শুধু দেহকে তোকে বুঝতে চেয়েছি। সোফা থেকে বালিশ ছুঁড়ে মারল মেলো, হাসপাস করতে করতে বলল, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার থেকে দূরে থাক। তোর সিম্প্যাথি চাই না, আমার কারো সিম্প্যাথি চাই না। আই অ্যাম এনাফ ফর মাই সেলফ, আই ডোন্ট নিড এনিবডি। রেগে গেল লোহান, এক হাতে চেপে ধরল মেলোর গাল। বাট আই নিড ইউ, হোয়াট ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? হিংস্র বাঘিনী ন্যায় খেপে গেল মেলো, পা উঁচু করে লোহানের পেট বরাবর লাথি মেরে দিল। আচমকা আঘাতে কয়েক পা পিছিয়ে গেল লোহান। মেলো দাঁত কিরমিরিয়ে বলল, স্টে অ্যাওয়ে ফ্রম মি, আদারওয়াইজ আই কিল ইউ। লোহান বুঝতে পারল মেলো সঠিক কন্ডিশনে নেই। মাইগ্রেনের ব্যথা সে অনুমান করতে পারবে না, তাই চুপচাপ থাকাই শ্রেয়। ওকে কুল ডাউন, আমি আর কিছু বলবো না। মেডিসিন লিখেছিস? উত্তর দিল না মেলো। সোফা থেকে উঠে ঝড়ের বেগে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তাকে চলে যেতে দেখে নিরাশ হলো লোহান। ধাপ করে সোফায় বসে কফির মগে চুমুক দিল। এরই মাঝে হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। ফোনটা সামনে আনতেই দেখে মেলো সেভ করা নম্বরটা থেকে কল আসছে। লোহান একবার ঘাড় বাঁকিয়ে মেলোর রুমের দিকে তাকালো, তারপর ফোনটা রিসিভ করে বলল, স্টে অ্যাওয়ে বলে চেঁচিয়ে রুম চলে গেলি, তারপর আবার আদিক্ষেতা করে কল দিচ্ছিস কেন? কেন যে আমাকে বুঝিস না? কত কিছু করলাম তোর জন্য, তবুও স্টে অ্যাওয়ে বাদে আর কিছুই বলিস না। এনাফ ইজ এনাফ, বাজে বকা বন্ধ কর। হঠাৎ উদ্যানের বাজখায়ে কণ্ঠ শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল লোহান। তুই তোর ব্যাপারটা পরে দেখছি, যেই জন্য কল দিয়েছি শোন। ডক্টর রাফায়েল সিলভাকে বিড়িতে আনার ব্যবস্থা কর অ্যাজ সুন অ্যাজ পসিবল। ও আমার যে উপকার করেছে, ওকে জাহান্নামে না পাঠিয়ে সন্তুষ্ট হতে পারছি না। একাধারে কথাগুলো বলে কল কেটে দিল উদ্যান। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। খাটের উপর মুমূর্ষ অবস্থায় পড়ে আছে ফুল। হঠাৎ করেই জ্বরটা বেড়েছে। পাশে বসে মাথায় পানি ঢালছে আবেশ। তারা বর্তমানে 2 রুমের এক ফ্ল্যাটে অবস্থান করছে। বছর 2 আগে আবেশ কক্সবাজার ট্যুরে এসেছিল। তখন তার পরিচয় হয়েছিল এক লোকের সাথে। সেই লোকের বদৌলতেই কক্সবাজার শহরের এই ফ্ল্যাটে উঠেছে আবেশ। চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে ফুল। জ্বরের ঘরে শুধু মামা বলে কান্না করছে। আবেশের খুব কষ্ট হচ্ছে ফুলের অবস্থা দেখে। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে ফুলের মা ডাক শুনে। একাধারে পানি ঢালছিল আবেশ। হঠাৎ তার হাত থেমে গেল। এভাবে বসে থাকা ঠিক হবে না, ডাক্তারের ব্যবস্থা করতে হবে। যেই ভাবা সেই কাজ। ফুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেশ বলল, আমি ডক্টর নিয়ে আসছি ফুল, বেশি সময় লাগবে না। আসার সময় কয়েকটা ফার্মেসি দেখেছিলাম, আর একটু সহ্য কর কেমন? উত্তর দিল না ফুল। অবশ্য উত্তর দেওয়ার মতো অবস্থাতেও নেই সে। আবেশ আর অপেক্ষা করল না, বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে গেল। রুম জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। ফুলের ঠোঁটজোড়া নড়ছে, তবে শব্দ বের হচ্ছে না। চোখের কোণ বেয়ে নীরব ধারায় অশ্রুজল গড়িয়ে পড়ছে। আচমকাই লোডশেডিং হলো। চোখ বন্ধ থাকায় ফুল আন্দাজ করতে পারেনি অবশ্য। এ যাবৎ সব ঠিক থাকলেও হঠাৎ জানালার পর্দা নড়ে উঠল। অন্ধকার রুমের মাঝে জানালার পর্দা জ্বলজ্বল করছে, যার দরুন বোঝা যাচ্ছে লোডশেডিং শুধু এই রুমেই হয়েছে। আশেপাশের ফ্ল্যাট দোকানে বিদ্যুৎ আছে। ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেছে ফুলের। ওষ্ঠদয় আপনা আপনি ফাঁক হয়ে গেছে শ্বাস নেওয়ার চেষ্টায়। চোখ লেগে গিয়েছিল ফুলের, তন্মধ্যই খট শব্দে ফুলের মুখ বিরক্তিতে কুকড়ে গেল। পরপরই বিকট শব্দ তুলে ব্যালকনির দরজাটা খুলে যায়। আধো চোখে তাকাতেই ঘাবড়ে গেল ফুল। বুঝতেই পারল না সে চোখ খুলেছে নাকি বন্ধ করে রেখেছে। চোখ খুলেও কেন অন্ধকার দেখছে। ফুপিয়ে কেঁদে ওঠে ফুল। উটকো এক গন্ধে দম বন্ধ হয়ে আসছে তার। মনে হচ্ছে কেউ একজন মাথার সামনে দাঁড়িয়ে তার মুখ বরাবর ধোঁয়া ছাড়ছে। সাধারণ ধোঁয়া নয়,
নিকোটিনযুক্ত বিষাক্ত ধোঁয়া। সেই ধোঁয়ায় ফুলের অক্সিজেন সংকটে ছটফট করতে শুরু করলো ফুল। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো। পারছি না, মরে যাচ্ছি। ফুলের কণ্ঠ বাতাসের শব্দের ন্যায় ক্ষীণ শোনালো, তবুও যেন সেই ছায়ামানব তার কথা বুঝতে পারল। ধোঁয়া সরে যেতেই ফুল বড় একটা শ্বাস নিল। কেটে গেল কয়েক মিনিট। এই সমস্ত ঘটনাকে ভ্রম হিসেবেই ধরে নিয়েছে ফুলের অবচেতন মস্তিষ্ক। ফলস্বরূপ কিছুক্ষণের ব্যবধানে আবারও ঘুমিয়ে যায় ফুল। ঘুম আবারও ভেঙে যায় কারো ডাকে। কেউ খুব অভিমানী স্বরে ডাকছে। প্রিমরোজ, প্রিমরোজ। তড়াক করে চোখ খুলল ফুল। তবুও পূর্বের ন্যায় চারপাশ অন্ধকার। উঠে বসতে চাইল ফুল। ঘাড় উঁচু করতে সেই ছায়ামানব ঝড়ের বেগে ফুলের চুলের ভাঁজে হাত গলিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। কিছু বুঝে ওঠার আগেই ফুলের কপাল ধাক্কা খেল শক্তপোক্ত এক বক্ষপটে। শুধু কপাল নয়, তার সম্পূর্ণ মুখমণ্ডল। ছায়ামানবটি ফুলের ঘাড় চেপে ধরে নিজের উদম বুকের মাঝে ফুলের মুখ ঠেসে ধরে রেখেছে। তোকে কিস করতে দেইনি বলে পালিয়ে এসেছিস? নে, যত ইচ্ছে কিস কর এবার। দিশেহারা হয়ে পড়ল ফুল। সেই কাঙ্ক্ষিত পুরুষালী গন্ধে তার সমস্ত সত্তা কেঁপে উঠল। দুহাতে জাপটে ধরল ছায়াপুরুষটির শার্টের অংশ। প্রখর গন্ধটি মুহূর্তেই নিয়ন্ত্রণে নিয়ে নিল তাকে। সমস্ত চিন্তা ভাবনাকে ওলটপালট করে দিয়ে নেশা ধরিয়ে দিল। ফুলের ঠোঁটের নরম স্পর্শে ছায়াপুরুষটি নিজেও উত্তেজনায় কাঁপতে লাগল। ভারী নিঃশ্বাস ফেলে বলল, তুই নিজেও ধ্বংস হবি, আমাকেও ধ্বংস করবি। কেন এভাবে টানছিস আমাকে? তোর জানের ভয় নেই? নিজের শত্রুকে কেউ এভাবে আলিঙ্গন করে? তোর সাথে থাকতে থাকতে আমিও স্টুপিড হয়ে গিয়েছি। না হলে তোর মতো অপদের পেছনে নিজের মূল্যবান সময় অপচয় করি? ফুল মন্ত্রমুগ্ধের ন্যায় ছায়াপুরুষটির উন্মুক্ত বক্ষপটে নাক ঘষছে, মাঝে মাঝে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। সে যতবার এমন করছে ততবার ছায়াপুরুষটি গুঙিয়ে উঠছে। এক পর্যায়ে ছায়াপুরুষটি শক্ত করে চেপে ধরল ফুলের কোমর। বেশ অনেকটা ঝুঁকে গেল ফুলের দিকে। কোমর থেকে হাত সরিয়ে আঁকড়ে ধরল ফুলের বাহু। হঠাৎ আঘাতপ্রাপ্ত বাহুর ওপর শক্ত চাপ পড়ায় আটকে উঠল ফুল। কেঁদে উঠতে যাবে তার আগেই ছায়াপুরুষটি এক হাতে ফুলের কামেজের সামনের অংশ তুলে ফেলল। সঙ্গে সঙ্গেই উন্মোচিত হয়ে গেল ফুলের ফর্সা পেট। এবার মোচড়ামুচড়ি করতে লাগলো ফুল, তবে পেরে উঠল না। ছায়াপুরুষটি এক হাতে দিয়েই ফুলের উভয় হাত চেপে ধরে রেখেছে। এবার খানিকটা বিরক্ত হলো হয়তো ছায়াপুরুষটি। ফুলের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, এমনি এমনি আমি কাউকে কিচ্ছু দেই না। এটা আমার স্ট্র্যাটেজির বাইরে। আমি তোকে আমাকে স্পর্শ করতে দিয়েছি, বিনিময়ে তোকেও একটু টেস্ট করব। তাছাড়াও আগের পাওনা আছে। রাতে তুই আমার পাওনা না বুঝিয়ে দিয়েই চলে এসেছিলি, এখন সেটাও বুঝে নেব। কথাগুলো এক নাগারে বলে ফুলের পেটের ওপর হামলে পড়ল ছায়াপুরুষটি। তীব্র আক্রোশ নিয়ে ফুলের পেটে কর্তৃত্ব ফলিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলতে লাগলো। ছাড়া পাওয়ার চেষ্টায় বিছানার ওপর শরীর ছেড়ে দিল ফুল। পেছনের দিকে হেলে পড়ল, তবুও বিন্দু মাত্র ছাড়া পেল না। উল্টো ছায়া মানবটি আরও সুবিধা করে ফুলের পেটে মুখ ডুবিয়ে দিয়েছে। ফুলের মনে হচ্ছে পেটের চামড়ায় কেউ কাটা চামচ বসিয়ে দিয়ে মন মতো আঁকিঝুঁকি করছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও হিংস্র হয়ে উঠছে ছায়া মানবটি। এমনভাবে ফুলকে চেপে ধরে রেখেছে যে ফুল নড়তেও পারছে না। গলা শুকিয়ে গেছে ফুলের। মনে হচ্ছে কয়েক যুগ ধরে পানি খায়নি। ঠোঁটজোড়া কাঁপছে অনবরত। এতক্ষণ শীত লাগলেও এখন ঘেমে গেছে ফুল। কপালের ওপর বিন্দু বিন্দু পানি জমেছে, সেই সাথে বয়ে চলেছে ফুলের চোখের জল। গলা দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। এ যেন এক দুঃস্বপ্ন। আচমকা গুম গুম শব্দ ভেসে এলো। বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো ছায়ামানবটি। ফুলের পেট থেকে মুখ তুলে থম মেরে বসে রইল। কিছুক্ষণ যেতেই দ্রুত হাতে ফুলের জামা ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। অশ্রুসিক্ত নয়নে ফুল তাকিয়ে আছে সেই দিকে। ছায়ামানবটি হালকা ঝুঁকে ফুলের মুখে ফু দিল। কিয়ৎক্ষণের মধ্যেই ফুলের চোখ লেগে গেল।
সামনে দাঁড়িয়ে থাকা ছায়া পুরুষটি তার কানের কাছে এসে ভরাট গলায় বলল, Happy birthday to you, mistake. You are nothing but the aftermath of your parents. You exist only because your parents made a bloody mistake. Exactly 19 years ago today. আগামী জন্মদিনে তোকে স্পেশাল গিফট দেব, প্রমিস। ডাক্তার নিয়ে ভেতরে প্রবেশ করলো আবেশ। রুমে এসে দেখতে পেল ফুল আগের মতোই শুয়ে আছে। পার্থক্য এইটুকু, আগে ফুলের চুলগুলো খোপা করা ছিল, বর্তমানে চুলগুলো বেশ পরিপাটি ভঙ্গিতে বুকের ওপর ছড়িয়ে রাখা, কাঁথাটাও পেট পর্যন্ত টেনে দেওয়া। নৈশব্দে ঘুমিয়ে আছে ফুল। ডাক্তার এসে বসলো ফুলের সামনে। আলতো হাতে ফুলের গালে চাপ দিয়ে জিভের নিচে থার্মোমিটার রাখলো। কিছুক্ষণ পর তাপমাত্রা চেক করে বলল, ওনার শরীরের তাপমাত্রা তো স্বাভাবিকের ঘরেই নেমে এসেছে। আই থিঙ্ক জ্বর ছেড়ে দিচ্ছে। ডাক্তারের কথা শুনে আবেশ ভ্রু কুঁচকে ফুলের দিকে তাকালো। কিছুক্ষণ আগেই তো জ্বরে পুড়ে যাচ্ছিল শরীর, এরই মাঝে জ্বর ছেড়ে দিয়েছে। যাক, খুব চিন্তা হচ্ছিল আমার। ধন্যবাদ ডক্টর। সমুদ্রের ভেজা বালির ওপর বসে আছে এক মানব। পাশেই পড়ে আছে 3-4টা শূন্য কাচের বোতল। ক্ষণে ক্ষণে গর্জন তুলে সমুদ্রের নোনা পানি তীরে আছড়ে পড়ছে। চাঁদের ম্লান আলোয় নীলাভ দেখাচ্ছে চারিপাশ। হঠাৎ করে ফোন বেজে উঠল। এই নিয়ে অগণিত বার এই একঘেয়ে রিংটন বেজে চলেছে। এবার কলটি রিসিভ করা হলো। হ্যালো তেহু, কি কি হয়েছে তোর? কোথায় আছিস? উফ, কি ছেলে মানুষে শুরু করেছিস বলতো? রিদম, তুই নিজের সীমা ভুলে যাচ্ছিস। রাফায়েল সিলভাকে বিড়িতে এনে তারপর আমাকে কল দিবি। আমি নিজের সীমা ভুল করে তো তোর ক্ষতি করিনি তেহু। এসব সীমা তো কাজের প্রয়োজনে তৈরি করা হয়েছে। কাজের বাইরে কি আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই? আমি কক্সবাজারে আছি। ফোনের এপাশ থেকে নির্লিপ্ত সুরে বলল উদ্যান। হৃদম চমকালো না, বরং স্বাভাবিক গলায় বলল, ভালো তো, জানিয়ে গেলেই পারতি। তোকে বিরক্ত করতে আমাদেরও ভালো লাগে না। জানিয়ে গেলে শুধু শুধু কল করতাম না। না জানিয়ে এলেও কল দিতে হবে না, আমি সব পছন্দ করি না। এরই মাঝে হঠাৎ করে হৃদমের হাত থেকে ফোন নিয়ে গেল লোহান। রাফায়েল সিলভাকে আনার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাকে তুই কি করবি সেটাই তো বুঝতে পারছি না। আমরা তো জানতাম তুই হেট করিস তাকে। আমি হেট করি না কাউকে। চমকে গেল লোহান। মানে? আর তুই ডিটেলস বল, তুই তাকে লাভ করিস? শেষমেশ তুই বেটা মানুষের প্রতি আকৃষ্ট হলি, তাও আবার রাফায়েল সিলভার মতো টাকাওয়ালা বুড়ো বেটা তোর মনে ধরলো। টুট টুট আওয়াজকে কল কেটে যায়। লোহানের মুখটা চুপসে গেল। দেহকে নিয়ে কি যে করব, ও মানুষ নাকি পাথর ভাবলাম। রেগে মেগে বলবে নো আই অ্যাম স্ট্রেইট, তা না করে বলে কল কেটে দিল। লোহানের হাত থেকে ফোনটা নিয়ে গেল হৃদম। আমি কিছুই বুঝতে পারছি না লোহান। তেহু অদ্ভুত বিহেভ করছে। এর আগে ওকে এতটা ডেসপারেট আর অ্যাগ্রেসিভ হতে দেখেছিস কখনো? লোহান তাল মেলালো। আমিও সেটাই ভাবছি, হঠাৎও এরকম বিহেভ কেন করছে। বাংকারের মাঝ বরাবর এক কাঠের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে রাফায়েল সিলভাকে। সামনেই বসে আছে উদ্যান, তার এক পাশে লোহান, আরেক পাশে সোহম। চিরাচরিত রূপে নেই তারা, রবটের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে আছে। লোবো, টেক দ্য গ্যাগ অফ হিজ মাউথ। লোহান মাথা নেড়ে রাফায়েল সিলভার মুখের বাঁধন খুলে দিতেই সে বিশুদ্ধ স্প্যানিশ ভাষায় বলল, এএন উদ্যান আর রাফায়েল সিলভার স্প্যানিশ ভাষায় কথোপকথনগুলো বোঝার সুবিধার্থে বাংলায় দেওয়া হলো। সিস্টার টিকে, আপনি আমাকে এখানে এনেছেন কেন? উদ্যান এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। ইউ গাইজ গেট আউট অফ হিয়ার, আই ওয়ান্ট টু স্পিক টু হিম অ্যালোন। উদ্যানের কথায় লোহান আর সোহম বেরিয়ে গেল। তারা চলে যেতেই উদ্যান বলে ওঠে, তোকে আমি বলেছিলাম আমার হার্টবিট রেট কমে যাচ্ছে। এমন কিছু কর যাতে আমি মরে না যাই। তুই বলেছিস নিজের হার্টকে সচল রাখতে এমন কিছু করতে যেটাতে আমি স্যাটিসফাইড হই। আমি সেটাই করেছি, আর ফলস্বরূপ আমার হার্ট এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তুই এটাকে কিভাবে দেখছিস? ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে রাফায়েল সিলভা।
মনে পড়ে গেল 3 বছর আগের কথা, যেদিন উদ্যানকে নিয়ে রিদম আর লুহান তার কাছে গিয়েছিল। রিদম আর লুহানের ধারণা ছিল উদ্যান মানসিকভাবে বিপর্যস্ত। যদিও তারা উদ্যানকে এটা বলেনি যে সিলভা একজন সাইকিয়াট্রিস্ট, তবে উদ্যানের সাথে একান্তে কথা বলার সময় উদ্যান খুব সহজেই ধরে ফেলে যে সে একজন সাইকিয়াট্রিস্ট। তারপর উদ্যান নিজেই তাকে বলে যে তার বন্ধুদের যেন বলে সে মানসিকভাবে একদম সুস্থ আছে, কোনো সমস্যা নেই। ডাক্তারও উদ্যানের কথায় রাজি হয়ে যায়, কারণ তখনও সে ধরতে পারেনি যে উদ্যান আসলে একজন সাইকোপ্যাথ। যতদিনে সে বিষয়টা বুঝতে পারলো ততদিনে অনেক দেরি হয়ে গেছে। উদ্যান তাকে বাধ্য করেছে বিষয়টা চেপে রাখতে। কি ভাবছিস ডাক্তার? উদ্যানের প্রশ্নে রাফায়েল সিলভার বুক কেঁপে উঠল। চশমাটা কোথাও পড়ে যাওয়াতে স্পষ্টভাবে উদ্যানকে দেখতেও পাচ্ছে না। সে ভয়ে ভয়ে বলল, আমি তো সেটাই করেছি যেটা আপনি চেয়েছিলেন। এখন আপনার হার্ট সুস্থ আছে জেনে ভালো লাগলো, কিন্তু আপনি আমাকে এভাবে তুলে এনেছেন কেন? মাথা গরম হয়ে গেল উদ্যানের, চোখের রং পরিবর্তন হয়ে রক্তিম বর্ণ ধারণ করতে লাগলো। তুই আমার অনেক বড় উপকার করেছিস। আমাকে টেনে হিঁচড়ে 15 বছর আগে আমিতে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিস। কথাটা বলতে বলতে উদ্যান গান বের করলো। চোখের পলকেই শুট করে দিল রাফায়েল সিলভার পায়ে। ব্যথায় কোকিয়ে উঠল রাফায়েল সিলভা। তার আর্তনাদ শুনে উদ্যানের বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে গেল। দাঁতে দাঁত পিষে গলা চেপে ধরল রাফায়েল সিলভার। তীক্ষ্ণ গলায় রয়ে শয়ে বলল, আমি টোটালি ইমোশনলেস হয়ে গিয়েছিলাম তোর জন্য। শুধুমাত্র তোর জন্য আমি ফিল করতে পারছি। তোর বোকামির জন্য আমার মাঝে উদ্ভট সব ফিলিং জন্মাতে শুরু করেছে। এই কুত্তার বাচ্চা, তুই কি আমার শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছিস? স্বীকার কর, নইলে সবগুলো গুলি তোকে খাইয়ে দেব। গলা চেপে ধরাতে চোখ উল্টে যেতে লাগলো রাফায়েল সিলভার। সেই মুহূর্তেই উদ্যান ছেড়ে দিল তাকে। কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে হাঁপাতে হাঁপাতে রাফায়েল সিলভা বলতে লাগলেন, আপনি এসব কি বলছেন? আমি আপনার শত্রুপক্ষের সাথে হাত মেলাইনি। যেখানে আপনি 24 ঘন্টা আমার উপর নজর রাখেন, সেখানে আমি কিভাবে হাত মেলাবো? আমি তো আপনার কথা মতোই কাজ করেছি। আপনি বলেছেন আপনার ডিসঅর্ডারের কথা গোপন রাখতে, আমি সেটাও করেছি। আপনার সুস্থতার কথা চিন্তা করেই তো বলেছিলাম এমন কিছু করুন যেটা আপনাকে স্যাটিসফাইড করে। আপনি তো বুঝতেও পারছিলেন না কিসে আপনি স্যাটিসফাইড হবেন। সেটা নির্ণয় করতেও আমি আপনাকে হেল্প করেছিলাম। আপনার শত্রুকে যোগ্য শাস্তি দিতে বলেছি। আপনি কি সেটা ঠিকঠাকভাবে করতে পারেননি? প্রচণ্ড ক্রোধে উদ্যানের শরীর থরথর করে কাঁপছে। চোল শক্ত হয়ে গেছে, ঘাড়ের রগ ফুলে উঠেছে। সে শকুনি চোখে তাকালো রাফায়েল সিলভার দিকে। একদিকে আমি ওকে সঠিক শাস্তি দিতে পারছি না, সেই জন্য আমার মাঝে তীব্র অশান্তি হচ্ছে। আর একদিকে আমার নিজের হার্ট আমার সাথে বেইমানি করছে। শত্রুকে কাছে পেয়ে সন্তুষ্ট হচ্ছে, শত্রুর ছোঁয়ায় তৃপ্তি পাচ্ছে। এই ডাক্তার, আমার কি করা উচিত বল আমাকে, কি করা উচিত? ভয়ে ভয়ে ঢোক গেল রাফায়েল সিলভা। উদ্যানের মতো সাইকোপ্যাথ তাকে যখন তখন মেরে ফেলতে পারে সেটা সে জানে। আমি আপনাকে বলবো, আমাকে মারবেন না প্লিজ। কথাটা শুনে উদ্যানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজ পর্যন্ত সে যার সামনে হেসেছে তার মৃত্যু কনফার্ম করেই থেমেছে। যদিও এটাকে হাসি বলা যায় না, তবুও খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। ইউ চুজ ইউর ডেস্টিনি। ভেরি গুড। তুই বলেছিলি আমার শত্রুকে শাস্তি দিতে পারলেই আমি স্যাটিসফাইড হব। আর বর্তমানে তুই আমার শত্রু। তুই মরতে চাস না মানে বেঁচে থাকতে চাস। দ্যাটস মেন তোর মরে যাওয়া উচিত। কথাটা বলে এক মুহূর্ত থামল না উদ্যান। গান তুলে রাফায়েল সিলভার মুখ বরাবর গুলি চালিয়ে দিল। একটা দুটো নয়, সবগুলো গুলি চালিয়ে ঝাঁঝরা করে ফেলল রাফায়েল সিলভার মুখাবয়ব।